নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন নিয়ে। তো একাদশ শ্রেণীতে তোমাদের শিক্ষাবিজ্ঞানের কোন কোন অধ্যায় থেকে এবছরে কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ে তোমাদের 3টি গ্রুপ থাকে, এর মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ থাকে 30 নম্বরের জন্য এবং সেখানে দুটো 8 নম্বরের প্রশ্ন করতে হয়। গ্রুপ বি সেখানেও থাকে 30 নম্বর মোট, সেখানেও দুটো 8 নম্বরের প্রশ্ন থাকে এবং গ্রুপ সি থেকে একটা 8 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হয়, অর্থাৎ মোট 5টা 8 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হয়। তো আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো তোমাদেরকে এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো 8 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো করবে 8 নম্বরের জন্য সেগুলো হচ্ছে, তোমরা করবে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি, এটা করবে তোমরা, ঠিক আছে? শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করো। এর সঙ্গে থাকতে পারে প্রশ্নটা এসেছিল এক বছর, আবারও রিপিট হতে পারে। এটা করবে তোমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো, এটাও দেখতে পারো, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা করবে পাঠ্যক্রম বলতে কি বোঝো, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে? আর সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো, বৈশিষ্ট্য 4টা করবে এবং সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব বা সুবিধা আলোচনা করো। ব্যাস, এই প্রশ্নগুলো করলেই হবে। দ্বিতীয় অধ্যায় থেকে আর বেশি প্রশ্ন করার দরকার নেই। এরপর আসছি আমি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকেও থাকবে তোমাদের একটা প্রশ্ন, এর মধ্যে তোমরা যেগুলো দেখে যাবে পরীক্ষার জন্য সেগুলো হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে বা প্রথাগত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। গণমাধ্যম বলতে কি বোঝো, গণমাধ্যম হিসাবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর কি করবে তোমরা এখানে, দূরাগত শিক্ষা বলতে কি বোঝো, দূরাগত শিক্ষার সুবিধাগুলি কি কি, ঠিক আছে? এবং প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যগুলোও একটু দেখে নিতে পারো। ব্যাস, এই প্রশ্নগুলো এখান থেকে করলেই হবে, বেশি প্রশ্ন করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, পরের দিকে আসছি আমি। পরের যেটা রয়েছে তোমাদের ওই বৃদ্ধি বিকাশ থেকে, ওখান থেকেও প্রশ্ন আসতে পারে। তোমরা বিকাশের বৈশিষ্ট্য দেখে রাখবে, বৃদ্ধি বিকাশের সম্পর্ক দেখে রাখবে এবং বৃদ্ধি বিকাশের পার্থক্য ওটা দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। আর বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নটা এভাবে হতে পারে, বাল্যকাল বলতে কি বোঝো, বাল্যের বিকাশগত বা বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? আর এরপর প্রশ্ন আসতে পারে তোমাদের ওই সংবেদন থেকে আসতে পারে, সংবেদন কি, সংবেদন কয় প্রকার ও কী কী, ঠিক আছে? শিক্ষায় সংবেদনের গুরুত্ব আলোচনা করো। তো সংবেদনের প্রকারভেদ এবং শিক্ষায় সংবেদনের গুরুত্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। প্রত্যক্ষণ থেকে তোমরা করবে শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো এবং সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কী, এই দুটো প্রশ্ন এখান থেকে করলেই হবে, আর বেশি প্রশ্ন করার দরকার নেই। আর ধারণা থেকে তোমরা একটা প্রশ্ন করে রাখবে, ধারণা গঠনের স্তরগুলি বা বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটা দেখে রাখবে। হ্যাঁ, অথবা এই ধরনের প্রশ্ন আসতে পারে, শিক্ষায় ধারণার গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? ধারণা কি, শিক্ষায় ধারণার গুরুত্ব আলোচনা করো। তা ধারণা থেকে দুটো প্রশ্ন, প্রত্যক্ষণ থেকে দুটো প্রশ্ন এবং সংবেদন থেকে দুটো প্রশ্ন, ব্যাস এগুলো দেখে নিলে এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলে আসছে একেবারে সি গ্রুপে। সি গ্রুপ থেকে তোমরা করবে এটা প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। তক্ষশিলা, নালন্দা দুটোই তোমরা দেখে রাখতে পারো। যে কোনো একটি শিক্ষা কেন্দ্র বললে তোমরা যে কোনো একটা লিখবে, আর যদি তক্ষশিলার গুরুত্ব বলে তাহলে কিন্তু তক্ষশিলার গুরুত্বটাই লিখতে হবে, ঠিক আছে? ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় মক্তব ও মাদ্রাসার ভূমিকা সম্পর্কে আলোচনা করো, বা সংক্ষেপে আলোচনা করো, এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে, ঠিক আছে? ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় মক্তব ও মাদ্রাসার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 4 এরকম দিয়ে দিতে পারে প্রশ্নটা। এছাড়া তোমরা করবে স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। এবং বুনিয়াদী শিক্ষা কি, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তো এই প্রশ্নগুলো করলেই তোমাদের হবে, বেশি প্রশ্ন একদম করার দরকার নেই। এর বদলে তোমরা শর্ট প্রশ্নের উপর জোর দাও, শর্ট প্রশ্নগুলো যদি ভালো করে করতে পারো এবং বড় প্রশ্ন যদি তোমরা 5টার মধ্যে 4টাও করে আসতে পারো, তবুও কিন্তু অ্যাভারেজলি 50+ নম্বর তোমরা লিখেই পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা আজকের আমার এই সাজেশনটা তোমরা অবশ্যই ফলো করবে পরীক্ষা দিতে যাওয়ার আগে।
আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে নিজের মতামত অবশ্যই আমাকে জানিয়ে দাও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।